বাংলাদেশের প্রচলিত রাজনীতি মানেই দলীয় ক্রন্দল, ক্ষমতার ভাগাভাগি এবং নিজেদের লোকদের পুরস্কৃত করার এক চিরাচরিত প্রথা। কিন্তু এবার সেই বহু পুরনো এবং পচে যাওয়া নিয়মের বাইরে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি ঘটনা ঘটালো যা দেশের রাজনৈতিক ইতিহাস এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সমীকরণকে নতুন করে সাজাতে বাধ্য করেছে। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি একজন জুলাই শহীদের মাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে। গতকাল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রাপ্ত 13টি সংরক্ষিত আসনের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, সেখানে জ্বলজ্বল করে 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পুলিশের গুলিতে নিহত হওয়া 6 বছর বয়সী শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের নাম পাওয়া গেছে। সম্পূর্ণ নিজ দলীয় কোটার বাইরে গিয়ে একজন শহীদের মাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভায় বসানোর এই সিদ্ধান্ত বর্তমান রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেন এই সিদ্ধান্তটি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বিএনপি থেকে জামায়াতে ইসলামী জুলাইকে আরও বেশি ধারণ করে। নির্বাচন কমিশনের আইন আসলে কি বলছে? আনুপাতিক প্রতিনিধিত্বের এই জটিল অঙ্কে জামাত কিভাবে নিজেদের মাস্টার স্ট্রোক দিল? আসুন দর্শক, একেবারে নিরেট তথ্য এবং উপাত্ত দিয়ে আজকের এই রাজনৈতিক চালটি গভীর বিশ্লেষণ করা যাক। মূল বিষয়ে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে সংরক্ষিত নারী আসনের আইনের ভিত্তি বা মেকানিজম আসলে কিভাবে কাজ করে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন 2004 অনুযায়ী সংসদের 350টি আসনের মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এই আসনগুলোতে জনগণ সরাসরি ভোট দেয় না, বরং এটি একটি পরোক্ষ নির্বাচন বা ইনডাইরেক্ট ইলেকশন। সাধারণ নির্বাচনে জয়ী রাজনৈতিক দল বা জোটগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে এই 50টি আসন বণ্টন করা হয়। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। সেই আনুপাতিক হারে তারা একাই পেয়েছে 36টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য সাধারণ নির্বাচনে 77টি আসন পেয়েছে। আনুপাতিক হিসেব অনুযায়ী তাদের ভাগে পড়েছে 13টি সংরক্ষিত মহিলা আসন। আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনে এই তালিকা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। যাকে এই ঐতিহাসিক মনোনয়ন দেওয়া হয়েছে, সেই রোকেয়া বেগম কোনো রাজনৈতিক মুখ নন। তিনি পেশায় একজন গৃহিণী এবং সাবেক স্কুল শিক্ষিকা। ইতিহাস ঘাটলে দেখা যায় 2024 সালের 5 আগস্ট, যেই দিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে, ঠিক সেই দিন সকালেই উত্তরার জসিমউদ্দিন সড়কে পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি পড়ুয়া 6 বছর বয়সী জাবির ইব্রাহিমের। ইতিহাসের পাতায় রেকর্ড আছে, সেদিন সকালে ছোট্ট জাবির একটি হেলমেট মাথায় দিয়ে বাবার সাথে এসে বলেছিল, আমি আর্মি অফিসার হব, কারণ পুলিশ আমার ভাই বোনদের গুলি করেছে, আমি আর্মি হয়ে পুলিশকে মারব। শিশু জাবিরের সেই কথাগুলো ওই সময় গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। জাবিরের বাবা কবির হোসেন এবং মা রোকেয়া বেগম সেদিন বিজয় মিছিলে অংশ নিতে বের হয়েছিলেন। সেখানেই পুলিশের বুলেট কেড়ে নেয় এই নিষ্পাপ শিশুর প্রাণ। আর প্রায় 2 বছর পর সেই জাবিরের মাকে সংসদে নিয়ে আসার সিদ্ধান্ত কোনো সাধারণ রাজনৈতিক পদক্ষেপ নয়। এটি মূলত সেই হারানো প্রাণের প্রতি জামায়াতে ইসলামীর সর্বোচ্চ সম্মান প্রদর্শন। জামায়াতে ইসলামী মোট আসন পেয়েছে 13টি। এই তালিকার একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, তারা এখন আর কোনো ক্যাডার ভিত্তিক বা বদ্ধ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চাইছে না। তারা মূলত একটি গণ প্ল্যাটফর্ম বা মাস পার্টিতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে। নিজেদের জোটের প্রাপ্য 13টি আসনের মধ্যে জামাত নিজেদের দলীয় নেত্রীদের জন্য রেখেছে মাত্র 8টি আসন। বাকি 5টি আসন তারা অত্যন্ত সম্মানজনকভাবে জোটের শরিক দল এবং জুলাই বিপ্লবের প্রতিনিধিদের জন্য ছেড়ে দিয়েছে। এই 5টি আসনের একটি দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশু জাবিরের মাকে। তরুণ প্রজন্মের জনপ্রিয় দল জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে। অন্যদিকে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধানকে দেওয়া হয়েছে একটি আসন, যিনি মূলত রাশেদ প্রধানের বোন। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন পেয়েছেন মাহমুবা হাকিম।
অন্যদিকে জামায়াতে ইসলামী নিজেদের যে ৮ জন নেত্রীকে মনোনয়ন দিয়েছে তারা অত্যন্ত পরীক্ষিত। এই তালিকায় রয়েছে নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, অ্যাডভোকেট সাকিবুন্নাহার মুন্নি, নাজমুন্নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামসুন্নাহার বেগম এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষিকা ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। মিত্র দলগুলোকে যথাযথ মূল্যায়ন করার যে সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে প্রায় বিরল, জামাত সেখানে একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজনৈতিক দলগুলো সাধারণত এই সংরক্ষিত আসনগুলোকে ব্যবহার করে তাদের দলের ত্যাগী নেত্রী, প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন অথবা দলীয় ফান্ডে বড় অনুদান দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করতে চায়। বিএনপি তাদের প্রাপ্ত ৩৬টি সংরক্ষিত আসনের মধ্যে ঠিক সেই পুরনো গতানুগতিক ধারারই অনুসরণ করেছে। তারা তাদের চিরাচরিত পরিচিত নেত্রীদের মাঝেই এই ৩৬টি আসন ভাগাভাগি করে নিয়েছে। অর্থাৎ বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় এলেও তাদের সেই সংরক্ষিত আসনে সেই বিপ্লবের সরাসরি কোনো অংশীদার বা শহীদ পরিবারের কাউকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সামান্যতম প্রয়োজন বোধ করেনি। আর ঠিক এই জায়গাতেই নিজেদের রাজনৈতিক দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণটি রাখল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের জোটের প্রাপ্য মাত্র ১৩টি আসনের জন্য দলের ভেতরে শত শত দাবিদার থাকা সত্ত্বেও তারা দলের গণ্ডি ভেঙে বেরিয়ে এসে একজন শহীদের মাকে মনোনীত করল। রোকেয়া বেগমকে সংসদে নিয়ে আসার এই সিদ্ধান্তটি মূলত ৩টি কারণে জামাতের জন্য একটি বড় মাস্টার স্ট্রোক। প্রথমত, সাংবিধানিক কণ্ঠস্বর তৈরি। জাবিরের মা যখন জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে কথা বলবেন, তখন তিনি শুধু একজন আইন প্রণেতা হিসেবে কথা বলবেন না, তিনি কথা বলবেন হাজারো শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে। সংসদীয় বিতর্কে সরকার যদি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো আইন পাশ করার চেষ্টা করে, তবে রোকেয়া বেগমের একটিমাত্র প্রতিবাদী বক্তব্য সরকারের নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। দ্বিতীয় বিষয়টি হল এন্টি জামাত প্রোপাগান্ডা জবাব। দীর্ঘদিন ধরে দেশের সুশীল সমাজের একটি অংশ জামাতকে কোণঠাসা করার চেষ্টা করে আসছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একজন শহীদের মাকে যখন দলটি নিজেদের কোটা থেকে সংসদে পাঠাচ্ছে, তখন সেই ধরনের প্রোপাগান্ডা আর হালে পানি পাবে না। জামাত প্রমাণ করল যে ২৪-এর বিপ্লবের স্পিরিট ধারণ করার ক্ষেত্রে তারা অন্য যে কোনো দলের চেয়ে অগ্রগামী এবং আন্তরিক। এবং তৃতীয় বিষয়টি হলো বিএনপির উপর মনস্তাত্ত্বিক চাপ। বিএনপি যেখানে ৩৬টি আসন পেয়েও শহীদ পরিবারের কাউকে মূল্যায়ন করল না, সেখানে জামাত মাত্র ১৩টি আসন পেয়েও এই মহানুভবতা দেখালো। এটি দেশের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজের কাছে জামাতের ইমেজকে রাতারাতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলা যায় মোরাল হাইগ্রাউন্ড দখল করা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সংরক্ষিত নারী আসনের যে তালিকা বিএনপি এবং জামাত উভয়ই প্রকাশ করেছে, সেখানে কার তালিকাটি আপনার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়েছে? এবং এই নারী সংরক্ষিত আসনে আপনার সবথেকে ফেভারিট প্রার্থী আসলে কে ছিল? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।